মেয়ে ধর্ষিতা কথাটা ঝড়ের বেগে ছড়িয়ে পড়তেই বরপক্ষ বিয়ে ভেঙে দিয়ে চলে গেলেন। ইস্মিতার পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ল। যে সত্যটা লুকিয়ে রাখার জন্য অন্য শহরে পাড়ি দিয়েছিলেন, সেই সত্যটাই সকলের সামনে চলে আসলো। আবার ইস্মিতার বিয়ের দিনই লোকজন কানাঘুষো করছে। ইস্মিতার মা আঁচলে মুখ ঢেকে কান্না করে চলেছেন। আর ইস্মিতা বর বিয়ে না করে চলে গেছে, কিংবা লোকে নানান কথা বলছে, এতে ইস্মিতার কিছুই যায় আসে না। ও বিয়ে করতেই চায়নি, বাবা মায়ের চাপে বিয়ে করতে রাজি হতে হয়েছিল। কিন্তু শেষে কি হলো? সত্যটা তো জেনে বিয়েটা ভেঙেই দিল। কেউ কিন্তু জানতে চাইল না সেদিন কি হয়েছিল। সমাজ ধর্ষিতাকে দায়ী করে, ধর্ষককে নয়। সমস্ত লোকজন আস্তে আস্তে চলে যেতে লাগলো। বিয়ে বাড়িটা নিমেষেই মরার বাড়িতে পরিণত হয়ে গেল। ইস্মিতার ফুপি আশমিনা বেগম বললেন, দেখলি দাদা, তোকে আগেই বলেছিলাম এই মেয়ে তোর মুখ পোড়াবে, দেখলি তো। আহ বোন, চুপ করবি? আমাকে চুপ করালো, লোকজনকে কি চুপ করাতে পারবি? আবার এই শহর ছেড়ে অন্য শহরে পালিয়ে যাবি নাকি? ইস্মিতা তখন চুপ করে থাকলো, আর পারল না। মুখটা খুলল এবার। আমরা কোথাও যাব না, এই শহরেই থাকব। যদি দরকার পড়ে আমাদের দেশের বাড়িতে ফিরে যাব, তবু আর পালিয়ে যাব না। মেয়ের কত বড় বড় কথা। মুখ বেঁকিয়ে ইস্মিতা হাসল। মানুষটি ওকে অপছন্দ করে, সেটা ওর অজানা নয়। তা মুখ পুড়ি, তোর করা অকাজগুলোর জন্য আমার দাদাকে কথা শুনতে হবে কেন? তুই মরতেও তো পারতিস। দিদি, তুমি এইসব কি বলছো? ইস্মিতার মা বলল। ইস্মিতার বাবা মা দুজনেই চমকে উঠল। যাই হয়ে যাক, বাবা মায়েরা কখনোই সন্তানের মৃত্যু চাইতে পারে না। আন্টি, আমি আপনার সমস্ত অভিযোগ মেনে নিচ্ছি। আমার কারণে আমার বাবা মাকে অপমানিত হতে হচ্ছে, কিন্তু একটা কথা বলুন তো, আমি যে ধর্ষিতা এটা সবাই জানলো কিভাবে? আশমিনা বেগম ঘাবড়ে যায়। প্রশ্নটা ইস্মিতার বাবার মনেও ধরা দেয়। সত্যি তো, এই কথাটা সবাই জানলো কিভাবে? সেটাই তো বাবা, এখানে আমাদের নিজেদের মানুষ এবং আমার অতীত সম্পর্কে জানে একটা মানুষ ছিল, আর সেটা আন্টি। আচমকা আক্রমণে আশমিনা বেগম থতমত খেয়ে গেলেন। ইস্মিতার বাবার সন্দেহ আরো বেড়ে গেল। বোন, এসব তুই করিসনি তো? দাদা, এসব তুমি কি বলছো? নেকা গলায়, যদি ঘটনাটা সত্যি হয়, তাহলে আজকের পর থেকে তোর সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। কথাটা মনে রাখিস। ইস্মিতার মা ভেতরে চলল। ইস্মিতার বাবা ওকে আর ওর মাকে নিয়ে ভেতরে চলে গেলেন। আশমিনা বেগম ফুঁসে উঠে কিছু একটা বিড়বিড় করে বললেন। ইস্মিতার বাবা মুহিদ মেয়েকে ঘরে নিয়ে গিয়ে বললেন, মা রে, আমাকে মাপ করে দিস। আমি একজন ব্যর্থ বাবা। বাবা, তোমার তো কোনো দোষ নেই, সব দোষ আমার কপালের। পড়া কপাল আমার। দেখো না, প্রথমে ধর্ষিতার ট্যাগ লাগলো, আবারও একটা ট্যাগ লেগে গেল। তাচ্ছিল্যের হাসি দিয়ে ইস্মিতার মায়ের দু চোখ ভরে পানি এলো। ছোট্ট থেকে মেয়েটাকে বড্ড আদর স্নেহে বড় করে তুলেছেন, কিন্তু গত 2 বছরে মেয়েটার উপর দিয়ে কি বয়ে চলেছে, তাও যে মেয়েটা শক্ত হয়ে আছে, এটাই অনেক বেশি কিছু। জোর করে মেয়েটার বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু কি হলো? সব শেষ। মাঝে কেটে যায় কয়েকটা দিন।
স্মিতা নিজেকে নতুন করে গড়ে তুলতে ব্যস্ত হয়ে যায়। অনেক তো ভেঙে পড়া হলো, এবার ঘুরে দাঁড়ানো হোক। স্মিতার বাবার কাছে গিয়ে বলল, বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? বাবা, আমি তোমাদের কথা মতো বিয়েতে রাজি হয়েছিলাম। তোমাদের কথা শুনে 2 বছর আগে নিজের জন্মভূমি ছেড়ে চলে এসেছিলাম। তোমাদের সমস্ত কথা শুনেছি। আজকে আমার একটা কথা রাখবে? কি কথা মা? আমি আবারও বাড়ি ফিরে যেতে চাই। কি বলছিস তুই? হ্যাঁ বাবা, অনেক হয়ে গেছে, এবার সমস্ত কিছু ফেরত দেবার পালা। তোমরা প্লিজ অমত করো না। মেয়ের মাঝে একটা অন্যরকম কিছু উপলব্ধি করতে পারলেন মোহিত চৌধুরী। মেয়ের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে রাজি হয়ে গেলেন। ঠিক আছে, যাব। স্মিতা বাবাকে জড়িয়ে ধরল। মুখের কোণে ফুটে উঠেছে অদ্ভুত হাসি। স্মিতার মা অমত প্রকাশ করল। শেষে মেয়ের জেদের কাছে হার মানতেই হলো। 1 সপ্তাহ পর ওরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। স্মিতাদের দেশের বাড়ি বীরভূমে, পশ্চিমবঙ্গের একটা জেলা, যেটিকে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি বলা হয়ে থাকে। বীরভূম জেলা লাল মাটির দেশ, নানান ঐতিহাসিক সংস্কৃতিতে পরিপূর্ণ। বাকিটা ধীরে ধীরে জানাবো। গাড়িটা স্মিতাদের বাড়ির সামনে থামল। বিশাল 2 তল্লা বাড়ি। স্মিতার দাদু ব্যবসায়ী ছিলেন। বাড়িটা ওনারই তৈরি। ওনার পরে স্মিতার বাবা মোহিত এই ব্যবসার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ব্যবসা সূত্রে প্রায় সময় শহরে যাতায়াত করতেন, তার জন্য শহরের বাড়িও কেনা ছিল। স্মিতার সাথে ঘটনাটা ঘটার পর লোক লজ্জার ভয়ে মেয়েকে নিয়ে শহরের বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন। 2 বছর এই বাড়িতে একবারের জন্যও আসেননি। বর্তমানে বাড়িটার 2য় তলা ভাড়া দেওয়া আছে, যদিও স্মিতা অজানা। 2 বছর পর নিজের চেনা শহর, দেশের মাটির গন্ধে স্মিতার মনটা আনন্দে আত্মহারা হয়ে উঠল। শহরে থাকলেও মনটা এই লাল মাটির দেশেই পড়ে থাকত। ইচ্ছে করত ছুটে চলে আসতে, কিন্তু অনেক বাধা দ্বিধা বারবার আটকে দিত। নিজের অতীতকে সামনে থেকে দেখার ভয়টা ঘিরে ধরত। কিন্তু আর নয়, ও তো কোনো অন্যায় করেনি, তাহলে কেন ভয় করবে? গাড়িটা বাড়ির সামনে থামতে লোকজনের ভিড় জমা হতে থাকে। আশপাশের মানুষরা ভিড় জমিয়ে নানান কথা বলতে থাকে। স্মিতা সবার দিকে তাকিয়ে মুচকি হাসল। এবার আর ভাঙতে নয়, বরং ভেঙে দিতে এসেছে। স্মিতার মুখের হাসিটা মানুষজনের কাছে অদ্ভুত লাগলো। মেয়েটার কি লজ্জা শরম কিছুই নাই? এত কিছুর পর আবার হাসছে। স্মিতা বাড়িটাতে চোখ বুলিয়ে দেখল, সব কিছু আগের মতনই আছে। ওর মনটা ভারী হয়ে উঠল। বিড়বিড় করে বলল, তোরা সবাই সেই আগের মতন আছিস, শুধু আমার জীবনটাই বদলে গেছে। নিভ্র ল্যাপটপে নিজের কাজ করছে। তখনই ওর মা নীরস মুখে ঘরে আসলো। মায়ের উপস্থিতি টের পেয়ে মুখ তুলে তাকিয়ে দেখল মা মুখ গোমড়া করে আছে। কি হলো মা, তোমার মুখ এইরকম কেন? আর বলিস না, বাড়িওয়ালারা ফিরে এসেছেন। এতে কি হয়েছে? ভুরু কুচকিয়ে অনেক কিছু হয়েছে। আশপাশের লোকজনেরা বলা বলি করছিল বাড়িওয়ালার মেয়েটা নাকি ধর্ষিতা। বাবু, আমি বলে কি তুই অন্য একটা বাড়ি দেখ,
আমি আর এই বাড়িতে থাকব না। নিভ্র বিরক্ত হয়ে বলল, মা, অবুঝের মতো কথা বলো না। একজন মেয়ে ইচ্ছা করে ধর্ষিতা হয় না, আর দোষী সাব্যস্ত করলে ধর্ষককে করো, ধর্ষিতাকে নয়। আমাকে জ্ঞান দিতে আসবি না, মেয়েদেরও দোষ থাকে, তুই অন্য বাড়ি দেখ। মা, এত ভালো ছেড়ে আমি কোথাও যাব না। তোমার যদি অসুবিধা হয় তাহলে ওই মেয়ের সাথে কথা বলবে না, তবুও বাড়ি ছাড়ার কথা বলো না প্লিজ। নিভ্র বিরক্ত হয়ে ছাদের দিকে পা বাড়ালো। মা ওকে নিয়ে একটু পজিটিভ হয় জানে, কিন্তু তাই বলে একজন মেয়ে হয়ে অন্য একজন মেয়েকে অপমানিত করবেন, সেটা তো মেনে নিতে পারবে না। নিভ্র ছোট থেকে মেয়েদের যথেষ্ট সম্মান করে। একজন মেয়ে তো কারোর বোন, কারো মেয়ে, আবার কারোর মা। তাকে অপমান করা মানে গোটা নারী জাতিকে অপমানিত করা। নিভ্র ছাদে উঠে থমকে গেল। একটা মেয়ে উল্টে দিকে মুখ করে তাকিয়ে আছে। পরনে হলুদ রঙের সালোয়ার কামিজ, মাথায় ঘন কালো লম্বা কেশ কোমর ছাপিয়ে গেছে। নিভ্র অন্য মনে বলে উঠল, বনে বউ। ছাদের উপর উপস্থিতি টের পেয়ে স্মিতা পেছন ফিরে তাকিয়ে একজন অচেনা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে তাড়াতাড়ি নিজের মাথার কাপড় ঠিক করে বলল, আপনি কে? আর আমাদের বাড়ির ছাদে কি করেন? প্রশ্নটা নিভ্রের বুঝতে কিছুটা সময় লাগলো। আপনাদের বাড়ি মানে? আপনাদের বাড়ি মানে আমাদের? কিন্তু আপনি কে? আমি এই বাড়ির দোতলায় ভাড়া থাকি। বাবা দোতলাটা ভাড়া দিয়েছে? কই, আমি তো কিছুই জানি না। আপনি কি তাহলে বাড়িওয়ালার মেয়ে? আচ্ছা, আমি আসছি। স্মিতা কোনো রকমে ওখান থেকে পালিয়ে গেল। নিভ্রের মনে একটা প্রশ্ন উকি দিতে লাগলো। আচ্ছা মা, যে মেয়েটার কথা বলছিল এটাই কি সে? প্রশ্নটা মনে আসলেও উত্তরটাতে মনে সায় দিতে চাইল না। মেয়েটার বোন বা দিদিও তো হতে পারে মেয়েটি। নিভ্র ছাদ থেকে নেমে নিজের ঘরে চলে গেল। বারবার মেয়েটার মুখটা ভেসে উঠছে। সরল চাউনি নিভ্রকে কিছুতে শান্ত থাকতে দিচ্ছে না। স্মিতা নিচে এসে মাকে জিজ্ঞেস করল, মা, ও মা, কি হয়েছে? এত চেঁচামেচি করিস কেন? মা, আমাদের দোতলাটা ভাড়া দিয়েছ? কই, আমি তো কিছু জানি না। তোর বাবাকে জিজ্ঞেস কর, বলতে পারবে ও। আচ্ছা তুই বল তো, এইভাবে চেঁচামেচি করে এটা জানতে চাচ্ছিস কেন? কিছু কি হয়েছে? আসলে ছাদে একটা ছেলের সাথে দেখা হলো। সে বলল সে নাকি দোতলায় ভাড়া থাকে। আচ্ছা তুই এসব বাদ দে, অনেক জার্নি করে এসেছিস, রেস্ট নে। সন্ধ্যা হবার কিছুক্ষণ পরে কয়েকজন ভদ্র মহিলা স্মিতার বাড়িতে আসেন। অনিচ্ছা থাকা সত্ত্বেও স্মিতার মা ইরা চৌধুরী মহিলাগুলোকে ভেতরে বসতে বললেন। কি গো ইরা, এত বছর পর এইখানে ফিরে আসলে? কি করব দিদি, নিজের বাড়ি থেকে আর কতকাল দূরে থাকব? সেটাই তো, মেয়ের জন্য আর কত ত্যাগ করবেন। বলছি কি ইরা, মেয়েটার বিয়ে নিয়ে কিছু ভাবলেন? স্মিতার মা কেঁপে উঠল। বিয়ের দিনের ঘটনা মনে পড়তে অন্তর কেঁপে উঠেছে। আমার এক দুঃসম্পর্কের ভাই আছে, যদিও আগে বিয়ে হয়েছিল, কিন্তু একেবারে সোনার টুকরো। দিদি মাফ করবেন, আমি আমার মেয়ের বিয়ে এখনই দেব না। ভালো ছেলে তাই বলছিলাম। দিদি, আপনাদের অনেক কিছু কথা থাকলে বলতে পারেন, বিয়ে নিয়ে কিছু বলবেন না দয়া করে। তাহলে আসি।
মহিলাগুলো নিজেদের মধ্যে কী সব বলাবলি করতে করতে চলে গেল। স্মিতার মা দীর্ঘশ্বাস ফেলল। মেয়ে ধর্ষিতা বলে এইভাবে জলে ফেলে দিতে পারবেন না। ভদ্র মহিলা যার কথা বলছিলেন তার স্মিতার বয়সী দুটো ছেলে মেয়ে আছে। সে মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করতে চায় কিভাবে, সেটাই বুঝতে পারলেন না উনি। মোহিত চৌধুরী বাড়িতে আসতেই স্মিতা ওকে প্রশ্ন করল, বাবা, তুমি নাকি দোতলাটা ভাড়া দিয়েছ? হ্যাঁ রে। কিন্তু কেন বাবা, আমাদের কি কোনো অভাব আছে? না রে মা, এই জন্য না, আসলে আমরা থাকতাম না, বাড়িটা ফাঁকাই থাকতো, সেই জন্য দিয়েছি। ভালো করেছ। স্মিতা রাগ দেখিয়ে চলে গেল। মোহিত চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন। সেই ঘটনার পর থেকে মেয়েটা কী রকম একটা বদমেজাজি হয়ে উঠেছে। উপরওয়ালা ভালো জানেন কবে মেয়েটা আবারও স্বাভাবিক হয়ে উঠবে। নিভৃর মন এখনো অশান্ত হয়ে আছে। স্মিতার পরিচয় জানার জন্য ছটপট করে চলেছে। বাবু, তোমাকে কি বলেছিলাম, তোমার মনে আছে কি? অন্য বাড়ি দেখার জন্য? মা, আমরা এই বাড়িতেই থাকব, আর এখান থেকে আমার অফিসটা কাছে হয়। নিভ্রের মা নয়না নিভ্রকে ভালোভাবে বোঝাতে থাকেন উনি কিছুতেই এই বাড়িতে থাকবেন না, কিন্তু নিভ্র নাছোড়বান্ধা এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। কলিং বেল বেজে উঠতে মা ছেলের তর্কাতর্কি থেমে যায়। নিভ্রের মা বিরক্ত হয়ে দরজা খুলে দেখলেন একজন সুন্দরী মহিলা দাঁড়িয়ে আছেন। মহিলাটা কে সেটা উনি বুঝলেন না, তবুও সৌজন্যের খাতিরে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, দিদি, আপনি কে? আমি নিচের তলায় থাকি, এই বাড়িটা আমাদেরই। কথাটা শোনা মাত্রই নিভ্রের মায়ের মুখের হাসি গায়েব হয়ে গেল। বাড়িটা ওনাদের মানে ওনার মেয়ে তো ধর্ষিতা। ওনার সাথে কথা বলতে নিভ্রের মায়ের কীরকম একটা অস্বস্তি বোধ হতে লাগলো। তবুও মুখের উপরে কিছু বলতে না পেরে ভদ্রতার খাতিরে ভেতরে আসতে বললেন। স্মিতার মা নিভ্রের মায়ের ব্যবহারে খুবই খুশি হয়েছেন, সেটা মুখের হাসি দেখে বোঝা যাচ্ছে। স্মিতার মা দ্বিমত প্রকাশ না করে ভেতরে প্রবেশ করলেন। একেই বাড়িতে যখন থাকবেন তখন একটু বোঝাপড়া থাকলে সুবিধাই হবে। তবে নিভ্রের মা বিষয়টিতে একটু চটলেন। বিড়বিড় করে বললেন, কি বেহেয়ারে, বললাম আর চলে আসলো। দুজনের মধ্যে আলাপ শুরু হলো। নিভ্রের মা নিভ্রের প্রশংসায় পঞ্চমুখ, আর স্মিতার মা হাসি মুখে সবটা শুনছেন। দিদি, আপনার বাড়িতে কে কে আছে? আমরা স্বামী স্ত্রী আর এক মেয়ে। স্মিতার মায়ের জন্য নিভ্রের মায়ের একটু মায়া হলো। এক মেয়ে, আবার সে ধর্ষিতা। তাই মেয়েটার টপিক বাদ দিয়ে নিয়ে অন্য কথা বলতে লাগলেন। কিছুক্ষণের মধ্যে দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক স্থাপন হয়ে যায়। দুটো দিন কেটে যায়। স্মিতা ছাড়টাকে সম্পূর্ণ এড়িয়ে চলছে, নিভ্রের মুখোমুখি হতে চায় না। আর এদিকে নিভ্র স্মিতাকে দেখার জন্য আকুল হয়ে আছে। এক পলকের একটু দেখায় বেনে বউ ওর মনে দাগ কেটেছে, কিছুতেই মন থেকে দূরে সরাতে পারছেন না। নিভ্রের মাও বাড়ি ছাড়া নিয়ে কিছুই জোরাজুরি করেনি, এতে নিভ্র কিছুটা হলেও স্বস্তি পেয়েছে। স্মিতা খাবার খাওয়ার জন্য টেবিলে এসে বসতে স্মিতার মা বলল, স্মিতা মা, একটা কাজ করে দিবি? কি কাজ? এই টিফিনটা একটু উপরে দিয়ে আসবি। স্মিতার ভুরু কুঁচকে যায়। কি আছে এতে? একটু পায়েস আছে, নয়না ভাবির ছেলেটা খেতে খুব পছন্দ করে। বাহ, এই 2 দিনে
এত কিছু জেনে গেলে? যা না মা, দিয়ে আয় না। দূর, ভালো লাগে না। স্মিতা রাগে গজগজ করতে করতে দোতলার দিকে পা বাড়ালো। কলিং বেল বাজানোর পরও দরজাটা খুলছে না। স্মিতার রাগ হলো। শেষবারের মতো কলিং বেল বাজিয়ে চলে যেতে যাবে, তখনই দরজা খোলার শব্দ। স্মিতা ঘুরে তাকালো। একজন ভদ্র মহিলা দরজা খুলে দিলেন। আন্টি, মা এটা পাঠালো। মা মানে? আমি নিচের তলায় থাকি, ভেতরে আসো মা। স্মিতা ভেতরে ঢুকে নয়না রায়হানের হাতে টিফিনটা দিল। নয়না মুচকি হেসে টিফিনটা নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। স্মিতা একা দাঁড়িয়ে কি করবে তাই বলল, আন্টি, আমি কি আপনার সাথে আসতে পারি? হ্যাঁ, অবশ্যই। নয়না টিফিনগুলো খালি করছে আর স্মিতা দাঁড়িয়ে কথা বলছে। কি নাম তোমার? স্মিতা। ভারী মিষ্টি নাম তো। মাঝের মধ্যে তো আসতে পারো মায়ের সাথে, একটু গল্প করি একসাথে। আন্টি, আপনি তো কখনোই আমাদের বাড়িতে যাননি, একদিন আসবেন, আড্ডা দেব জমিয়ে। ওইটুকু সময়ের মধ্যে দুজন অনেক কথাই বলে ফেলল। নিভ্রের মা নয়নার মাথা থেকে বেরিয়েই গেছে যে বাড়িওয়ালার মেয়ের পরিচয়। আচ্ছা, অনাহার যদি খেয়াল থাকতো তাহলে কি স্মিতার সাথে এতটা মিশে যেত? মা, একটু বসো, তোমার সাথে আমার ছেলের পরিচয় করে দিই। স্মিতা না করতে পারল না, চুপ করে বসে রইল। নিভ্রের মা নিভ্রকে ডেকে আনলেন। বাবু, চল, একজনের সাথে পরিচয় করিয়ে দেব। কে? একটা মেয়ে, দেখতে পুরো পরীর মতো। আমি দেখে কি করব? তুই দেখ না, চল না। মায়ের জোরাজোরিতে এক প্রকার বাধ্য হয়ে নিভ্র বসার ঘরে আসলো। সবাই বসে থাকা মানুষটিকে দেখে নিভ্রর চোখ চকচক করে উঠল। এই তো সেই মেয়ে যাকে এক পলক দেখার জন্য বারবার নিচের তলায় ঘোরাঘুরি করছে, বারবার কারণ ছাড়াই ছাদে গিয়েছে, কিন্তু দেখা পায়নি। আজকে নিজের বাড়ির ড্রয়িং রুমে দেখা পাবে সেই আশা করেনি। স্মিতার মা, এইটা আমার ছেলে নিভ্র। স্মিতা চোখ তুলে তাকালো। ওর ধারণাটাই সঠিক। সেই দিনের সেই ছাদের ছেলেটি, সেই দিন ছাদে ছেলেটির মুগ্ধ ভরা দৃষ্টি স্মিতার চোখ এড়িয়ে যায়নি। তাই তো ছেলেটার মুখোমুখি হতে চায়নি, কিন্তু আবারও মুখোমুখি হতে হলো। স্মিতা চায় না ওর এই কলঙ্কিত জীবনের সাথে কারোর জীবন জড়াতে। হ্যাঁ, স্মিতা যথেষ্ট সুন্দরী, এক পলকে একটু দেখাতেই যে কারোর নজর কাটতে সক্ষম, কিন্তু স্মিতা এই রূপকে ঘেন্না করে। এই রূপে সমস্ত কিছু কেড়ে নিয়েছে। স্মিতা যদি পারত এই রূপকে ঝলসে দিতে, তবেই মনের রাগ মিটত, কিন্তু পারেনি। সমাজের মানুষদের হাজারো কুকথা শুনে নিজেকে শেষ করে দিতে একবার চেষ্টা করেছিল সব কিছু থেকে মুক্তি পেতে, কিন্তু পরকাল আবার বাবা মায়ের কথা চিন্তা করে বারবার পিছিয়ে এসেছে। শক্ত হয়েছে, মনে সাহস জুগিয়েছে। ওহ, তো কোনো অপরাধ করেনি, তাহলে কেন শাস্তি পাবে? যারা অন্যায় করেছে শাস্তি তো তাদের পাওয়া উচিত। নিভ্র আবারও মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। স্মিতার পরনে লাইট পিঙ্ক সালোয়ার কামিজটা ওর সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। নিভ্র চোখের পলক ফেলাতে ভুলে গেছে। স্মিতার প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। সেই ঘটনার পর থেকে কোনো পুরুষ দৃষ্টি সহ করতে পারে না, ভয় করে প্রচণ্ড। আন্টি, আমি আসছি, পরে আসবো একদিন। স্মিতা হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। নিভ্রের মা বললেন, যা, মেয়েটা চলে গেল। দেখেছিস,
বাবা, মেয়েটা কি মিষ্টি দেখতে। নিভ্রের মায়ের স্মিতাকে প্রচণ্ড রকমের পছন্দ হয়েছে। মেয়েটার কথাবার্তাও খুব ভালো, দেখতেও সুন্দরী। এই রকম একটা মেয়ে নিভ্রর জন্য খুঁজছিলেন। রাতে স্মিতা অনেক দিন পর ফেসবুকে অন হলো। কয়েকদিন বাড়ি বদলানোর জন্য ফোনেই হাত দেওয়া হয়ে ওঠেনি। মেসেঞ্জার অন করতে একটা মানুষের মেসেজ দেখে মনটা ভালো হয়ে গেল। এই ভার্চুয়াল জগতের স্মিতার সব থেকে কাছের মানুষ। উনি স্মিতার জীবনের মোটামুটি সব কিছুই ওনার জানা। সত্যই বলতে গেলে ওনার কারণে স্মিতা ঘুরে দাঁড়াতে সাহস পেয়েছে। স্মিতা সালাম দিয়ে মেসেজ দিল, কেমন আছেন? সঙ্গে সঙ্গে মেসেজ সিন হলো, রিপ্লাই ও আসলো, এই তো ভালোই আছি, আপনি কেমন আছেন? আছি ভালোই। 2 দিন কোথায় ছিলেন? একটু কাজ ছিল তাই। আচ্ছা, বুঝতেছেন পারছি বুঝি মানুষ। না, সেই রকম কিছু না। কথোপকথন চলতেই থাকলো। স্মিতার ভারাক্রান্ত মনটা নিমেষেই ভালো হয়ে গেল। অপর প্রান্তের মানুষটি একজন ছেলে। জানা সত্ত্বেও তার সাথে কথা বলতে স্মিতার বিন্দু মাত্র দ্বিধাবোধ হয় না। গত 1 বছরে মানুষটির সাথে সমস্ত কিছু শেয়ার করেছেন। মানুষটি সমস্ত কিছুতে স্মিতাকে সাপোর্ট দিয়েছে। আপনি খুব ভালো নয়ন, আপনার লাইফ পার্টনার খুব লাকি, তাই বুঝি? মেসেজ করতে করতে স্মিতা ঘুমের দেশে তলিয়ে যায়। পরের দিন স্মিতা 2 দিন বাড়ির বাইরে বের না হলেও আজ থেকে বের হতে হবে। কিছু কাজ আছে, সেইগুলো তো করতে হবে। মা, আমি বের হচ্ছি। কোথায় যাচ্ছিস তুই? একটু কাজ আছে, আসছি। স্মিতা বেরিয়ে যায়। পরনে সালোয়ার কামিজ, মাথায় ওড়না দেওয়া আর মুখে মাস্ক। বাড়ি থেকে বেরিয়ে কিছুটা পথ হেঁটে যেতে হয়, তারপরে মেন রাস্তা, আর ওইখান থেকে গাড়ি ধরতে হয়। স্মিতা হাঁটছে, তখনই একজন মহিলা আরেকজন মহিলাকে বলল, ওই দেখো সেই মেয়েটা যাচ্ছে। বলিহারি মেয়ের সাহস। স্মিতা কথাগুলো কান না দিয়ে নিজের মতো হেঁটে চলেছে। আরেকজন মহিলা বলল, এত বড় একটা ঘটনা হলো, তবুও মেয়ের দেমাগ কমল না। স্মিতা দাঁড়িয়ে গেল। পিছন ফিরে কিছুটা এগিয়ে এসে মহিলার দুটোর সামনে দাঁড়িয়ে মাস্কটা খুলে বলল, বলছি আন্টি, আঙ্কেল কি জানে আপনি সারাদিন কুটনামি করে বেড়ান? এই মেয়ে, মুখ সামলে কথা বলুন। অনেক তো চুপ করে থাকলাম, এইবার তো কিছু কথা বলতেই হচ্ছে। কি বলছিলেন? আমার দেমাগ কমেনি? সত্যই আমার দেমাগ কমেনি। কেন জানেন? কারণ আমি কোনো অন্যায় করিনি। আমি ইচ্ছা করে নিজের সর্বনাশ করিনি। কারো আর না করো, সত্য তো এটাই, তুমি ধর্ষিতা। আমাদের সমাজটা কি অদ্ভুত, তাই না? একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে করলে সে ধর্ষণ, সমাজের চোখে সে খারাপ। অথচ সেই মেয়েটাই যদি নিজের ইচ্ছায় কোনো ছেলের সাথে বিছানা শেয়ার করে, কই তখন তো আমরা মেয়েটাকে কিছু বলি না। আন্টি, অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকটা একটু ভালো করে দেখে নেন। আপনার ছেলে মেয়েরা বাইরে পড়াশোনা করার নাম করে কি করে বেড়াচ্ছে, সেটা কারো অজানা নয়। আপনি যেমন আমাকে কথা শোনাচ্ছেন, আমার নামে লোকের কাছে বদনাম করে বেড়াচ্ছেন, ঠিক তেমনি আরেকজনও আপনার নামে, আপনার সন্তানদের নামে বদনাম করে বেড়াচ্ছে। কারো নিন্দা না করে নিজের সংসার, সন্তানদের দিকে খেয়াল রাখুন। ভবিষ্যতে আপনারই লাভ হবে। আসি কেমন? স্মিতা মুখে মাস্ক পড়তে পড়তে চলে যায়। ভদ্রমহিলাটির চোখে পানি চলে এসেছে। স্মিতার একটা কথাও মিথ্যে নয়। আমরা সবাই জানি
অন্যের নিন্দা করা কতটা খারাপ জিনিস, তারপরও আমরা সঙ্গ দোষ করে ফেলি। স্মিতা গাড়ির জন্য অপেক্ষা করছে। নিভ্র ওর পাশে দাঁড়ালো। তখনও দুজনকে খেয়াল করেনি। নিভ্র বিরক্ত হয়ে গাড়িটির অপেক্ষা করছে। বাইকটা সার্ভিসে দিয়েছে, না হলে রাস্তায় এইভাবে দাঁড়িয়ে থাকতে হতো না। স্মিতা রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে ঘেমে লাল হয়ে যাচ্ছে। বিরক্ত হয়ে মুখের মাস্কটা খুলে ফেলল। রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকা কয়েকটা ছেলে অনেকক্ষণ থেকে স্মিতার দিকে তাকিয়ে ছিল। মুখটা খুলতেই বলল, দেখেছিস, পাখি আমাদের দেখাশোনার মাস্কটা খুলে দিয়েছে। জোশ দেখাচ্ছে। কিন্তু বস। ছেলেগুলোর এই রকম বক্তব্য শুনে নিভ্র পাশে মেয়েটার দিকে তাকায়। স্মিতার ফর্সা মুখটা রাগ না রোদের তাপে লাল হয়ে আছে সেটা বুঝতে পারল না। ছেলেগুলো রাস্তায় দাঁড়িয়ে এসে স্মিতার পাশে এসে দাঁড়িয়ে বলল, কি মামনি, এক রাত কাটাবে নাকি? কথাটা শুনে নিভ্রের রাগ আকাশ ছোঁয়া। হাতটা মুষ্টিবদ্ধ করে ছেলেগুলোকে কিছু বলতে যাবে, তার আগেই নিভ্র কিছু বলার আগে ছেলেটার গালে একটা থাপ্পড় পড়ল। থাপ্পড়টা স্মিতায় দিয়েছে। ছেলেটা একটা মেয়ের হাতে থাপ্পড় খাওয়া মেনে নিতে পারল না। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তোর এত বড় সাহস, আমার এলাকায় এসে আমাকেই থাপ্পড় মারিস? স্মিতাকে আঘাত করার জন্য হাতটা তুললেন। স্মিতাকে হাতটাকে ধরিয়ে নিয়ে বলল, আমার সাহসটা অনেক বেশি, আর একটা তোর এলাকা নয়, আমারও এলাকা। ভালো করে মুখের দিকে তাকিয়ে দেখ, চিনে যাবি। ছেলেটা স্মিতার মুখের দিকে ভালোভাবে তাকাতে চমকে উঠল। স্মিতা, হ্যাঁ স্মিতা, তবে আগের সেই সহজ সরল মেয়েটা ভেবে ভুল করিস না, কেমন? কথাটা বলে স্মিতা হাতটাকে ছড়িয়ে দিয়ে ফেলে দিয়ে দিল। ছেলেটা স্মিতার দিকে তাকিয়ে বলল, কাজটা ঠিক করলি না, চল। ছেলেগুলো চলে গেল। নিভ্র অবাক হয়ে স্মিতার বাঘিনী রূপ দেখতে ব্যস্ত। গলার স্বরটা স্বাভাবিক করে বলল, ছেলেগুলোর সাথে এইভাবে কথা বললেন, ভয় লাগলো না? স্মিতা পাশে তাকালো। নিভ্রকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বলল, না। তাহলে তো বলতেই হয় আপনি খুব সাহসী। স্মিতা তাচ্ছিল্যের হাসি হাসল। এই সাহসটা 2 বছর আগে থাকলে নিজের এত বড় ক্ষতিটা হয়তো হতো না। নিভ্র আরও কিছু জিজ্ঞাসা করবে তার আগে স্মিতার গাড়ি চলে আসে আর ও চলে যায়। যা চলে গেল দূর। দুইজনকে চলে গেল। নিভ্র নিজের অফিসে যাবে আর স্মিতা নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। স্মিতা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। গেটের বাইরে সিকিউরিটি গার্ড দিচ্ছে। স্মিতা এগিয়ে এসে জিজ্ঞেস করল, মিসেস আহনা আহমেদ এই বাড়িতে থাকেন? হ্যাঁ। কিন্তু আপনি কে? ওনার সাথে আমার একটু দরকার ছিল। আমি কি ওনার সাথে দেখা করতে পারি? আপনি একটু অপেক্ষা করুন, আমি ম্যামকে জিজ্ঞেস করে জানাচ্ছি। আচ্ছা, আপনার নামটা কি যেন? স্মিতা চৌধুরী। সিকিউরিটি গার্ড ফোনে কথা বলে স্মিতাকে বলল, আপনি যান। অনুমতি পেয়ে স্মিতা বাড়ির দরজায় কলিং বেল বাজালো। একজন মহিলা দরজা খুললেন। সম্ভবত এই বাড়ির কাজের লোক। ম্যাম আছেন? হ্যাঁ, আপনি ভেতরে আসুন। স্মিতা বাড়ির ভেতরে আসলো।
সাজানো গুছানো পরিপাটি বাড়ি। মহিলাটি স্মিতাকে বসতে দিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর একজন মহিলা আসলো। দেখে বোঝার উপায় নেই ওনার আসল বয়স। তুমি এই কি স্মিতা? জি ম্যাম। তা আমার সাথে কি দরকার তোমার? আসলে ম্যাম, আপনার কাছে আমার একটা হেল্প চাই। কি হেল্প? কৌতূহল কণ্ঠে। ম্যাম, আপনার কথা আমি অনেক শুনেছি, তাই আপনার কাছে এসেছি। সব বুঝলাম, কিন্তু কি হেল্প সেটা তো বলো। একজন ধর্ষককে শাস্তি দিতে চায়, সেটা ভালো কথা, তবে আমার সাথে এই মেয়েটার কথা বলিয়ে দাও, আমি আমার মতো চেষ্টা করব। মেয়েটি আপনার সামনেই বসে আছে। মানে ধর্ষিতা মেয়েটি? আমি নিজেই। মিসেস আহনা আহমেদ চমকে উঠলেন। সামনের মেয়েটাকে দেখে একবারের জন্য ভাবেনি মেয়েটি ধর্ষিতা। জানি ম্যাম, হয়তো আপনার বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটাই সত্যি। 2 বছর আগে আমি একজনের রেপিস্ট হয়। সম্পূর্ণ ঘটনাটি আপনাকে খুলে বলবো। 2 বছর আগে। তখন আমি অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। পড়াশোনায় বরাবরই খুব ভালো, তবে খুব একটা চালাক চতুর নয়। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়াতে একটু বেশি আদরের। সব কিছুই ভালোই চলছিল। আমি নিজের পড়াশোনা কেরিয়ার নিয়ে ব্যস্ত। একদিন কলেজ থেকে ফেরার পথে এক ছেলের সাথে ধাক্কা লাগে। ভদ্রতার খাতিরে ছেলেটাকে সরি বলে চলে আসি, কিন্তু ছেলেটি আমার রূপে পাগল হয়ে যায়। দিন আগলাতে লাগলো। ছেলেটি আমাকে ফলো করতে শুরু করে। সব বুঝো ইগনোর করার চেষ্টা করতাম। একদিন কলেজ থেকে ফেরার পথে, স্মিতা দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। কি কথা? আমি তোমাকে ভালোবাসি। সরি, আমি আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারলাম না। রিতেশকে রিজেক্ট করে চলে আসি। তখন আমার কাছে প্রেম ভালোবাসা এসবের কোনো জায়গা ছিল না। নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, এটাই সব সময় মাথাতে ঘুরত। দিন দিন রিতেশের পাগলামি বাড়তে থাকে। চিঠি দেওয়া, ফুল দেওয়া, বারবার রাস্তা আটকে ভালোবাসি বলা চলতেই থাকে। একদিন সব কিছু লিমিট ক্রস করে যায়। রিতেশ সকলের সামনে আমার হাত টেনে ধরে। সকলের সামনে এই রকম করাটা আমি নিতে পারিনি। রাগে থাপ্পড় মেরে দিই রিতেশকে, আর সেটাই আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। আমার করা অপমান আর থাপ্পড় রিতেশকে পাগল বানিয়ে দেয়। এক প্রকারে উন্মাদের মতো হয়ে যায়, নেশা পর্যন্ত করা শুরু করে। একদিন কলেজ থেকে একাই বাড়ি ফিরছিলাম। একটা গাড়ি পথ আটকায়। গাড়ি থেকে রিতেশকে নামতে দেখে ভয়ে বুক কেঁপে ওঠে। কি হলো? পথ আটকে দাঁড়ালেন কেন? তোমাকে চাই। দেখুন, আমার পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। তুমি আমার সাথে যাবে। রিতেশ আমার হাত ধরে টানতে থাকে। ক্রমাগত নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু একজন ছেলের সাথে কিছুতেই পেরে উঠছি না। তবুও আপ্রাণ চেষ্টা করে চলেছি। আমার ছটফটানি দেখে রিতেশ মুখে রুমাল চেপে ধরে, আর আমি সেন্সলেস হয়ে যাই। জ্ঞান ফেরার পর নিজেকে একটা বিছানায় দেখতে পাই। প্রচণ্ড ভয় পেয়ে যায়। মাথা ভারী হয়ে আছে। কোনো রকমে উঠে বসে নিজের অবস্থান বোঝার চেষ্টা করি, কিন্তু পারি না। কে আছেন এখানে? আমাকে হেল্প করুন, হেল্প! আমার কণ্ঠস্বর শুনে রিতেশ ঘরে আসে। ওকে দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। আপনি আমাকে কোথায় এনেছেন? আমি ছেড়ে দিন, আমি বাড়ি যাব। তুমি কোথাও যাবে না, আমার কাছেই থাকবে। হ্যাঁ, থাকবো না, কিন্তু এখন আমাকে যেতে দিন।
না হলে বাড়িতে চিন্তা করবে তো। রিতেশের মাতালের মতো হয়ে উঠেছে। আমি ভালো করেই বুঝতে পেরেছিলাম ও নিজের মধ্যে নেই, তাই চেষ্টা করছিলাম বোঝানোর জন্য, কিন্তু রিতেশ আমার কোনো কথাতে কান না দিয়ে আমাকে স্পর্শ করতে শুরু করে। আমার গোটা শরীরে অস্বস্তি সৃষ্টি হয়। নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকি, ফলে রিতেশের শরীরে আঘাত লাগে। ছাড়ুন, আমাকে ছেড়ে দিন। রিতেশকে কোনো রকমে ধাক্কা দিয়ে রুম থেকে বের হতে যাব, তার আগে রিতেশ আমাকে টেনে বিছানায় ফেলে দেয়। বার বারণ করা সত্ত্বেও সেদিন রিতেশ আমার কোনো কথাই শোনেনি, আমার সর্বস্ব শেষ করে দেয়। স্মিতার চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছে। মিসেস আহমেদ চোখেও পানি। তিনি ভাবতেই পারেননি এইটুকু একটা মেয়ের উপর দিয়ে এই রকম একটা জিনিস বয়ে গেছে। মা, তুমি কেঁদো না, আমি তোমাকে সাহায্য করব। মিসেস আহমেদ স্মিতাকে বুকে জড়িয়ে ধরেন। স্মিতা ফুঁপিয়ে কেঁদে ওঠে। সেই ভয়ানক দিনের কথা চাইলেও ভুলতে পারে না। মনে পড়লে নিজেকে শেষ করে দিতে মন চায়, কিন্তু পারে না। স্মিতাকে শান্ত করে জিজ্ঞেস করে, ছেলেটার বিরুদ্ধে কোনো কেস করনি? না। কিন্তু কেন? সেই দিন আমি ফিরে আসার আগে গোটা এলাকায় আমার ধর্ষিতা হবার খবর ছড়িয়ে পড়ে। বাবা জানতেন মানুষগুলো আমাকে বাঁচতে দেবে না, তাই সেই রাতেই আমাদের নিয়ে শহর ছাড়েন। এটাই তো ভুল করেছ। তখন কেসটা করলে বিষয়টা সহজ হতো, কিন্তু এখন এতদিন পর কিভাবে? ম্যাম প্লিজ, আমি অনেক আশা নিয়ে এসেছি। আপনি আপনার সাথে দেখা করার জন্যই আমি আবারও এই বীরভূমে ফিরে এসেছি। সবটা বুঝতে পারছি, কিন্তু 2 বছর আগের ঘটনা, সমস্ত প্রমাণ বিলুপ্ত হয়ে গেছে। স্মিতা হতাশ হলো। তাহলে কি সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে? চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। ম্যাম, আমার আর একটা রিকোয়েস্ট আছে। কি বলো? ম্যাম, আমি আপনার সাথে কাজ করতে চাই। আপনার মতো আরও অনেক অসহায় মেয়েদের সাহায্য করতে চাই। প্লিজ ম্যাম, আমাকে একটা সুযোগ দিন। ঠিক আছে, থ্যাংক ইউ। স্মিতা মিসেস আহমদকে বিদায় জানিয়ে চলে যায়। মিসেস আহমদ স্মিতা যাওয়ার দিকে তাকিয়ে বলেন, ফুলের মতো মেয়েটার যে সর্বনাশ করেছে তার চরম শাস্তি হওয়া উচিত। স্মিতা নিরস মুখে বাড়ি ফিরে আসে। সামনের লড়াইগুলো আরও কঠিন হতে চলেছে, সেটা ভালো করেই উপলব্ধি করতে পারছে। বাড়ি ফিরে খাওয়া দাওয়া না করে নিজের ঘরে দরজা বন্ধ করেছিল। মা অনেকবার ডেকে যাওয়ার পরও দরজা খোলেনি। এক প্রকার বাধ্য হয়ে স্মিতার মায়েরা একা খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছেন। ওনার ব্লাড প্রেশার, বেশিক্ষণ না খেয়ে থাকলে পারেন না। সন্ধেবেলা, মা আমি ছাদে যাচ্ছি, একটু ওখানেই থাকবো, প্লিজ আমাকে ডাকাডাকি করবে না। স্মিতা একটা মাদুর নিয়ে ছাদে চলে যায়। স্মিতার মা একটা দীর্ঘশ্বাস ফেললেন। ভালো করেই বুঝতে পারলেন মেয়েটা কোনো কারণে প্রচণ্ড রকমের ডিপ্রেশনে আছে, তাই কথা বাড়ালেন না। স্মিতা ছাদে মাদুর বিছিয়ে বসে পড়ল। খোলা আকাশের নিচে প্রাণ ভরে নিঃশ্বাস নিল। বন্ধ ঘরে দম বন্ধ হয়ে আসছিল। ছাদে সেই সময় কাটানো নিব্রের রোজকার নেশা প্রতিদিনের মতো আজও ছাদে আসলো। ছাদের মাঝখানে কাউকে বসে থাকতে দেখে প্রথমে একটু ভয় পেয়ে যায়। বলা তো যায় না জিন ভূত এসে বসে আছে। বুকে সাহস নিয়ে আবার একটু এগিয়ে এসে বুঝল
এটা মেয়ে বসে আছে, এটা আবার পেতনি নয় তো? কারোর পায়ের শব্দ পেয়ে স্মিতা পেছন ফিরে তাকালো। চাঁদের আলোয় নিভ্রকে চিনতে একটু অসুবিধা হয়ে গেল। কে? আমি নিভ্র। আপনি কি বেন? কথাটা শেষ না করে ঘুরিয়ে দিয়ে বলল, বাড়িওয়ালার মেয়ে? তা এখন ছাদে কি করছেন? আপনি যা করতে এসেছেন আমিও তাই করতে এসেছি। আমি তো স্মোক করতে এসেছি। তার মানে আপনিও কি? স্মিতার ভুরু কুঁচকে গেল। নেশা জিনিসটা ওর অপছন্দের। বিষয়বস্তু হালকা চাঁদের আলোয় স্মিতা মুখে রিল্যাক্সেশন স্পষ্ট বুঝতে না পারলেও আন্দাজ করে বলল, মজা করলাম। আপনি আবার সিরিয়াস নিলেন নাকি? না। আচ্ছা, আমি কি আপনার সাথে বসতে পারি? মানে? না মানে আপনিও একা আর আমিও, তাই দুজনে যদি একটু আড্ডা দিতাম তো? কারোর মুখের উপরে না বলাটা একটু দৃষ্টিকটু দেখায়। স্মিতা নিভ্রকে না বলতে পারল না, অনুমতি দিয়ে দিল। নিভ্র টুকটাক প্রশ্ন করছে, স্মিতা উত্তর দিচ্ছে। এভাবে বেশ কিছুটা সময় পার হয়ে যায়। স্মিতা ফোন করায় বাহানায় উঠে চলে যায়। বিষয়টি নিভ্র বুঝতে পারল, তেমন কোনো পাত্তা দিল না। ও খুব হ্যাপি স্মিতার সাথে বেশ কিছুটা সময় পার করতে পারে। কেটে যায় কয়েকটা দিন। স্মিতা আর নিভ্রের মাঝের সম্পর্কটা আগের থেকে কিছুটা স্বাভাবিক হয়েছে, যদিও সবটাই নিভ্রের কাজকর্ম। নিস্মিতা এখনও প্রশ্ন নিভ্রার প্রতি কোনো আগ্রহ দেখায়নি, তবে দুজনে প্রায় সময়ে একসাথে ছাদে যায়, একসাথে দাঁড়িয়ে কথা বলা, রাস্তায় গাড়ি ধরার জন্য আসার পর দুজনে একসাথে আসে। প্রতিদিনের মতো আজকেও স্মিতা বের হচ্ছে, তখনই পেছন থেকে নিভ্র ডেকে বলল, এই স্মিতা। জি বলুন। আমার সাথে আসো, আমি স্ট্যান্ডে ছেড়ে দিচ্ছি। থাক, প্রয়োজন নেই, আমি যেতে পারবো। আরে আসো না। নিভ্রের জোরাজুরিতে এক প্রকার বাধ্য হয়ে স্মিতা ওর সাথে বাইকে যায়। ওদের দুজনকে একসাথে যেতে দেখে পাড়ার এক কাকিমা বলে, বাহ, এদের দেখি এত দূর গড়িয়ে গেছে। ভাবিকে বিষয়টা জানাতে হচ্ছে। আমাদের আশপাশে অনেক মানুষ থাকে যারা ওদের সমালোচনা করতে ব্যস্ত থাকে, অন্যজনের বাস দেবার জন্য রেডি হয়ে থাকে। অসহ্য মানুষজন। নিভ্রের মা রান্না শেষ করে ঘর গোছাচ্ছিলেন, তখনই কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলে দেখলেন এক প্রতিবেশী এসেছে। আরে দিদি, আপনি ভেতরে আসুন। হ্যাঁ দিদি, একটা কথা বলতে এলাম। কি কথা? বলি দিদি, নিজের ছেলেকে সামলে রাখুন, না হলে কিন্তু আপনার সর্বনাশ হবে। কেন? আরে দিদি, আপনার ছেলেকে তো কয়েকদিন ধরে দেখছি ওই স্মিতার সাথে মেলামেশা শুরু করেছে, তাতে ক্ষতি কি? দিদি, আপনার কি বোধ বুদ্ধি লোপ পেয়েছে? আপনি কি ভুলে গেছেন ওই স্মিতা তো ধর্ষিতা? নিজের ছেলেকে ওই মুখপুরীর কাছে থেকে দূরে রাখুন। নিভ্রের মায়ের মাথাতে আকাশ ভেঙে পড়ল। কয়েকটা দিনে স্মিতার সাথে উনিও অনেকটাই ক্লোজ হয়ে গিয়েছিলেন। ভুলেই গিয়েছিলেন বাড়িওয়ালার মেয়ে ধর্ষিতা, আর ওনার একটাই মেয়ে। স্মিতা যে সেই মেয়ে হতে পারে এই কথা মাথাতেই আসেনি ওনার। এখন উনি কি করবেন? উনি তো নিজেও চেয়েছিলেন নিভ্রের সাথে স্মিতার একটা সম্পর্ক গড়ে উঠুক, কিন্তু সেটা তো সম্ভব নয়। মেয়ে যে ধর্ষিতা, আর যাই হোক, একটা ধর্ষিতা মেয়েকে তো নিজের ছেলের বউ করতে পারেন না উনি। নিভ্র স্মিতাকে বাস স্ট্যান্ডে
নামিয়ে দিয়ে বলল, রাতে ছাদে দেখা হচ্ছে। স্মিতা মুচকি হাসল। ছেলেটার সাথে সময় কাটাতে ওর নিজেরও ভালো লাগে, তবে সেটা কখনোই নিভ্রের সামনে প্রকাশ করেনি। নিভ্র চলে যাবার পরে স্মিতার ফোনে ফোন আসে। হ্যালো ম্যাম, বলুন। স্মিতা, তোমাকে আজকে আসতে হবে না, আমি একটা কাজে বেরিয়েছি, বাড়িতে নেই। ওকে ম্যাম। স্মিতা উল্টো পথে বাড়ি ফিরে আসে। কিরে, ফিরে আসলি যে? কাজ নেই? সরো, আজকে আমি রান্না করব। আচ্ছা, কর। স্মিতা রান্না করতে ব্যস্ত হয়ে পড়ে। স্মিতার মা মেয়েকে পর্যবেক্ষণ করছেন। কত আশা বুনেছিলেন মেয়েটার একদিন সংসার হবে, ধুমধাম করে বিয়ে দেবেন, কিন্তু সেইগুলো কি আদৌ সম্ভব হবে কে জানে। স্মিতা রান্নাগুলো শেষ করে কিছুটা খাবার তুলে বলল, মা, এটা আন্টিকে দিয়ে আসবে। তুই যা না, আমার পায়ে ব্যথা করছে। আচ্ছা। স্মিতা নিজের হাতে রান্না করে নিভ্রের মায়ের দরজায় কড়া নাড়ল। স্মিতাকে দেখে নিভ্রের মায়ের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। স্মিতা একটু অবাক হয়ে বলল, আন্টি, তোমার শরীর কি ঠিক আছে? মুখটা এইরকম লাগছে কেন? তোমাকে একটা কথা বলার ছিল। কি বলো? তুমি আর এই বাড়িতে এসো না। স্মিতা চমকে উঠল। পরক্ষণে নিজের অতীত মনে পড়তে মুখের কোণে তাচ্ছিল্যে হাসি ফুটে উঠল। কেন? আমি ধর্ষিতা বলে? নয়না বেগম স্মিতার দিকে তাকালো, চোখে এক রাস অস্বস্তি বোধ। ওনার দৃষ্টি স্মিতার ব্যথাকে আরো দ্বিগুণ করে তুলল। আমরা মানুষরা কি অদ্ভুত, তাই না? মানুষকে অপমান করে নিতেও দুইবার ভাবি না, আর দূরে ঠেলে দিতেও দুবার ভাবি না। ঠিক আছে, আপনি যখন চান না তখন আমি আর আসব না, তবে একটা রিকোয়েস্ট। নয়না বেগম স্মিতার মুখে আপনি ডাকটা শুনে চমকে উঠলেন। মেয়েটা তো ওকে তুমি বলতে হঠাৎ করে আপনি ডাকছে কেন? আপনার পছন্দের রান্না করেছিলাম, এটা কি নেবেন নাকি ধর্ষিতার হাতে কিছু খাবেন না? খাবারটা দিয়ে যাও। থ্যাংক ইউ। খাবারের জায়গাটা নেওয়ার সময় দুজনে চোখাচোখি হয়ে যায়। নয়না বেগম খেয়াল করলেন স্মিতার চোখ দুটো পানিতে টলমল করছে, যে কোনো সময়ে পানি গড়িয়ে পড়বে। জায়গাটা ওনার হাতে দিয়ে স্মিতা দৌড়ে নিচে চলে গেল। নয়না বেগমের মনে অনুশোচনা হলো। আচ্ছা, মেয়েটি কি ভেবে আঘাত দিয়ে দেওয়া হলো, কিন্তু উনি কি করবেন? যাই হোক, ওই রকম একটা মেয়েকে তো নিজের পরিবারের সাথে জুড়তে পারবেন না। স্মিতা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে শুরু করলো। এতদিন এত মানুষের হাজারটা কটু কথা শুনেও যে কষ্টটা হয়নি, আজকে নয়না বেগমের একটা কথাতে তার থেকে 3 গুণ বেশি কষ্ট হচ্ছে। কিন্তু কেন? কয়েকদিনের মানুষটিকে বড্ড বেশি আপন করে নিয়েছে, নিজের মায়ের চোখেই দেখত, আর সেই মায়ের কাছ থেকে এইরকম কথা শুনে স্মিতার বড্ড কষ্ট হচ্ছে। কেন বারবার ওর সাথেই এইরকম হয়? চলবে? তোমাদের ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।